জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিপ্লব করতে চাইলে শক্তিশালী হতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সংসদ নির্বাচনে পিআর ইস্যুতে অবস্থান জানালো এনসিপি। জানাবো হাসিনার শেষ পরিকল্পনাও জানতেন জিএম কাদের, ছিল মার্শাল ল জারির পরিকল্পনা। এরপরেই জানাবো পীর সাহেব চরমোনাইয়ের মন্তব্য, দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। সর্বশেষ জানাবো ঢাকায় ছাত্ররা বিপুল টাকা পাচ্ছে কোথা থেকে, এটাই মানুষের প্রশ্ন। মানুষ বুঝছে স্বপ্ন গিয়েছে চুরি। এই সময় অনলাইনের প্রতিবেদন শুনছিলেন। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। বিপ্লব করতে চাইলে শক্তিশালী হতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বিপ্লব করতে চায়, সমাজকে বদলাতে চায় এবং সাধারণ মানুষের অবস্থান পরিবর্তন করতে চায়, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত কমরেড বদরুদ্দিন ওমরের জীবনাবসানে শীর্ষক শোক সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে যে হতাশা এসেছে, এই হতাশার কারণ সংগঠনের অভাব। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। একটা কথা এখানে খুব জোরে সোরে এসেছে, তা হলো সংগঠন, সংগঠন এবং সংগঠন। আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হয় বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে, আর বিপ্লবী সংগঠন না থাকলে তো বিপ্লবী হয় না। এছাড়া তিনি বলেন, কেউ যদি শক্তিশালী ও মজবুত সংগঠন তৈরি করতে চায়, তবে তাদেরকে অবশ্যই একেবারে বদরুদ্দিন ওমরের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই বিপ্লব সফল করা সম্ভব হবে। সংসদ নির্বাচনে পিআর ইস্যুতে অবস্থান জানালো এনসিপি। সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর নিম্নকক্ষে নয়, উচ্চ কক্ষে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনটি জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার একথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, কোন জোটভুক্ত আন্দোলন নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি। এর আগে মেহেরপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতি। দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে, তবে আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমরা আশাবাদী যে ঐক্যমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে। হাসিনার শেষ পরিকল্পনা জানতেন জিএম কাদের। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন, তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যে প্রমাণিত। শেখ হাসিনা পালানোর পর 5 আগস্ট 2024 বিকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উদ্ভুত পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল ল জারির প্রস্তাব করেছিলেন। অর্থাৎ শেখ হাসিনার এই পূর্ব পরিকল্পনার বিষয়টি তিনিও জানতেন এবং তাদের সহযোগী হিসেবেই তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বৈঠকে মার্শাল ল জারি করানোর চেষ্টা করেন। 2024 সালের 3 আগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন, সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করবে না। সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল ল জারি করবে না। এরপর শেখ হাসিনা নতুন পরিকল্পনা হিসেবে 4 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করানোর প্রচেষ্টা চালান। বঙ্গভবন সূত্রে পাওয়া খবর ইতিপূর্বে আমার দেশে ছাপা হয়। এতে বলা হয়েছিল, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার জরুরি অবস্থা জারির সেই চেষ্টাও সেদিন ব্যর্থ হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন। মার্শাল ল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা ও সালমান এফ রহমান। আমার দেশ পত্রিকার ধারাবাহিক অনুসন্ধানে রেহানা ও সালমানের সর্বশেষ টেলিফোন সংলাপ থেকে বিষয়টি জানা যায়। সেই টেলিফোন সংলাপ আমার দেশ পত্রিকা অফিসের হাতে রয়েছে।
দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে, গুম খুনের রাজ্যে পরিণত করেছে, বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা ০৬ সূত্রাপুর গ্যান্ডারিয়া কোতোয়ালি আংশিক আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপযুক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই। তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। যারা এসব ষড়যন্ত্র করছে তাদেরকে এদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। ঢাকায় ছাত্ররা বিপুল টাকা পাচ্ছে কোথা থেকে, এটাই মানুষের প্রশ্ন। মানুষ বুঝছে স্বপ্ন গিয়েছে চুরি। অনলাইন নিউজ পোর্টাল এই সময়ের প্রতিবেদন। অসৎ প্রতিপূর্ণ করতে ঢাকায় সবচেয়ে জুৎসই গালি এখন রূপায়ণ টাওয়ারের বাসিন্দা। মুখে মুখে ঘুরছে এক পাঁচতারা হোটেল ৩,০০০ অতিথিকে ইফতার করানোর গল্প, যার প্রতি প্লেটের দাম নাকি ৯,০০০ টাকা। ঘটনা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ের পরে বাংলা মোটর মোড়ে সুবিশাল অট্টালিকা রূপায়ণ টাওয়ার। সেই টাওয়ারে সদর দপ্তর কোটা বিরোধী প্রতিবাদ শুরু করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। গত বছরের জুলাই আগস্টে এই আন্দোলনই পরিণত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদের গণ অভ্যুত্থান। সেই ছাত্র নেতারা এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছেন, যার কার্যালয়ও এই একই গগনচুম্বী অট্টালিকায়। কত ভাড়া টিউশন করা ছাত্ররা এই বিপুল টাকা পাচ্ছেন কোথা থেকে, এটাই মানুষের প্রশ্ন। বিকল্প ধারার রাজনীতির কথা বলা ছাত্র নেতারা বারবার এড়িয়ে গিয়েছেন এই প্রশ্নের উত্তর। গত ঈদে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ইফতার পার্টি দিয়েছিল হল হোস্টেল মেসে থাকা ছাত্রদের এই পার্টি। ঢাকার এক সাংবাদিক নিচু গলায় জানতেন, হাজার তিনেক অবগত ছিলেন সেই পার্টিতে। তাদের পরিবেশন করা সুখাদ্যর প্রতি প্লেটের দাম ছিল ৯,০০০ টাকা। তার কথায় শুধু তো খাবারের দাম নয়, একটা পার্টিতে আরো কত খরচ থাকে, পানির দাম আলাদা। একবার বোঝেন কত ব্যয় হতে পারে। শুধু খাবারই তো প্রায় ৩ কোটি টাকার। মানুষের স্বাভাবিক প্রশ্ন, এত অর্থ ছাত্রদের আসছে কোথা থেকে? তরুণ ওই সাংবাদিকের জবাব, অনেকে বলে আমেরিকার টাকা। হায়রে, ইফতার করতে কখনো আমেরিকার ইহুদি সরকার টাকা দেয়? জবাব, দেশীয় ব্যবসায়ীরাই যোগায় কোটি কোটি টাকা। সঙ্গে তেলবাজির অভিযোগও আছে, তা থেকেও বিপুল অর্থ ওঠে। কখনো কাউকে গ্রেপ্তার করা হলেও নেতাদের নাম বলে দিলে পুলিশি তদন্ত আর সেই পর্যন্ত পৌঁছায় না। সবাই চাকরির পরোয়া করে কিনা, তবে ব্যবসায়ীরা বুঝছেন এখন ব্র্যাড ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে। ব্যাখ্যা দিলেন এক প্রবীণ সম্পাদক, যিনি ১৯৬৯-এ পাকিস্তানের বিরুদ্ধে ছাত্র অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, অস্ত্র হাতে নেমেছিলেন মুক্তিযুদ্ধেও। তার কথায় ছাত্ররা এখন অনুধাবন করছেন যে তাদের ব্যবহার করা হয়েছে। নোটের ফোয়ারায় গোসল অর্থাৎ স্নান করিয়ে এবার কফিনে ভরে দাফন করার পালা। যে মোহাম্মদ ইউনূস এদের অভিভাবক ছিলেন, যিনি ছাত্রদের তার নিয়োগকর্তার মর্যাদা দিয়েছেন, তিনি এখন নির্বাচন করিয়ে বিদায় নিতে চাইছেন। আর যে জামায়াত ইসলামী হাতে ধরে দল গড়ে দিল, ছাত্রদের মিটিংয়ে লোক জোগালো, সংবিধান বাতিলের মতো নিজেদের বস্তা পচার দাবি ছাত্রদের দিয়ে তুলল, তারা এখন নির্বাচন নাটকের মঞ্চে নামার জন্য নিজেরা রং মাখতে ব্যস্ত। প্রক্সিদের আর দেখার সুযোগ নেই তাদের।